This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলায় স্বাগত। সন্ধ্যে সুপার প্রাইম টাইম নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। আর এই 1 ঘন্টা কোনো রকম ব্রেক নয়, টানা খবর, দেশ বিদেশ এবং রাজ্যের গুরুত্বপূর্ণ খবর আপনার ড্রয়িং রুমে আমরা পৌঁছে দেবো। তবে শুধুমাত্র আমি নয়, আমার সঙ্গে রয়েছে আমার দুই সহকর্মী শুভজিৎ এবং মধুকল্পিতা। সবার প্রথমেই আমাদের দিল্লি বিস্ফোরণের খবরের দিকে নজর রাখতে হবে, কারণ এই দিল্লি বিস্ফোরণে আরও এক মহিলাকে আটক করা হয়েছে এবং সেই মহিলা প্রিয়াঙ্কা শর্মা। অনন্তনাগে ছিল এবং অনন্তনাগের সঙ্গে প্রিয়াঙ্কা শর্মার সঙ্গে দিল্লি বিস্ফোরণের ঠিক কোন যোগ, এই প্রিয়াঙ্কা শর্মার ভূমিকা ঠিক কী ছিল এই দিল্লি বিস্ফোরণের ঘটনায় জানাবেন। দিল্লি থেকে রয়েছেন আমার সহকর্মী সায়ন্ত। এই মুহূর্তে কি আপডেট পাওয়া যাচ্ছে? প্রিয়াঙ্কা শর্মা কোথাকার বাসিন্দা, অনন্তনাগে কি কারণে ছিল এবং এই জঙ্গি সংগঠনের সঙ্গে তার কেন নাম জড়িয়ে আছে? দেখো, যেটা মূলত তদন্তকারীরা জানিয়েছেন যে এই প্রিয়াঙ্কা শর্মা হরিয়ানার রোহতকের বাসিন্দা এবং সে কাশ্মীরে বাড়ি ভাড়া নিয়ে থাকতো এবং কি এই প্রিয়াঙ্কা শর্মার, যেটা তদন্তকারীরা মনে করছে যে এই প্রিয়াঙ্কা শর্মা একাধিক জঙ্গিকে লজিস্টিক এবং আর্থিক সাহায্য করেছে এবং যে কারণে একাধিক তথ্য প্রমাণ পেয়েই কিন্তু ইতিমধ্যেই প্রিয়াঙ্কা শর্মাকে আটক করা হয়েছে। যেটা মূলত তদন্তকারীরা খতিয়ে দেখার চেষ্টা করছে যে দিল্লি ব্লাস্ট এবং আলফাল্লা ইউনিভার্সিটি, একই সঙ্গে উমর, মুজাম্মিল, শাহিন, এই তিনজনের সঙ্গে কোথায় কোথায় যে কোনো সম্পর্ক ছিল কিনা, বা যাদের সঙ্গে মূলত নেটওয়ার্ক তৈরি করেছিল শাহিন, সেই নেটওয়ার্কের মধ্যে কোনোভাবে প্রিয়াঙ্কা শর্মা ছিল কিনা, সেই যাবতীয় তথ্যসূত্র কিন্তু বের করে আনার চেষ্টা করা হচ্ছে। দেখো, ইতিমধ্যেই সে যে বাড়িটা ভাড়া নিয়েছিল, সে যে ইমেল ব্যবহার করতো, যে মোবাইল ব্যবহার করতো, তার যাবতীয় তথ্য ইতিমধ্যে নিজেদের হাতে নিয়েছে। এমনকি তদন্ত করে দেখছেন তদন্তকারী আধিকারিকরা, এবং শুধুমাত্র প্রিয়াঙ্কা শর্মা নয়, আরো বেশ কয়েকজন, এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে অন্তত 200 কাশ্মীরি ডাক্তার, পড়ুয়া যারা রয়েছে তাদের উপর নজর রাখছেন তদন্তকারীরা। তুমি সঙ্গে থাকো এই মুহূর্তে শান্ত। অন্যদিকে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে পাকিস্তান এবং বাংলাদেশ যোগ আরো সুস্পষ্ট হচ্ছে। তার কারণ আরো এক ব্যক্তির নাম জানতে পারা যাচ্ছে, তার নাম ইফতিকার। এই ইফতিকারের শেল্টারে রাখা হয়েছিল বিস্ফোরক এবং সে বিস্ফোরক ঢুকেছিল ভারতে মুর্শিদাবাদ সীমান্ত। কে ইফতিকার? জানা যাচ্ছে পলাতক, ইখতিয়ার তার নাম, ইফতিকার নয়, ইখতিয়ার। এই ইখতিয়ার পলাতক একজন দুষ্কৃতী বলে জানা যাচ্ছে। একটু ডিটেল জানবো, আমার সঙ্গে আমার সহকর্মী দীপ রয়েছে। দীপ, এই যে নতুন আরও একটা ক্যারেক্টার এক্ষেত্রে সামনে আসছে এবং এই ক্যারেক্টারের মাধ্যমে বাংলাদেশ পাকিস্তান যোগটা, প্রথমে জানতে যাবো ইখতিয়ার কে এবং তার ডেরাই বা এখানে কি করে হলো, তার পাস্ট হিস্ট্রি কি আছে? দেখো, সব থেকে বড় কথা, এনআইএ তদন্তভার হাতে নেওয়ার পর থেকেই একের পর এক যে তথ্য সামনে আসছে, আমরা সেই তথ্য দর্শকদের এই মুহূর্তে দেখাচ্ছি। এই মুহূর্তে দর্শকদের জানিয়ে রাখবো, বাংলাদেশের ঢাকার অত্যন্ত অভিজাত এলাকা বনানী, সেখানে একটা ভার্চুয়াল বৈঠক হয়। সেই ভার্চুয়াল বৈঠকে 7 জন বাংলাদেশের প্রভাবশালী উপস্থিত ছিল। পাশাপাশি পাকিস্তান থেকে ভার্চুয়ালি সেই বৈঠকে যোগ দেয় লস্কর কমান্ডার সাইফ। এই সাইফ নির্দেশ দেয় কিভাবে ভারতের লাগাতার ধারাবাহিক বিস্ফোরণ করতে হবে এবং বাংলাদেশে সেখানে বনানীতে 5 জন নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর সদস্যদের পাশাপাশি 2 জন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি ওই বৈঠকে ফিজিক্যালি উপস্থিত ছিল। এই বৈঠকেই কিন্তু একটা প্রাথমিকভাবে ছককষা হয়ে গিয়েছিল যে দিল্লি সহ ভারতের একাধিক জায়গাতে ধারাবাহিক বিস্ফোরণ ঘটাতে হবে এবং সেই বিস্ফোরণ ঘটানোর জন্য ব্লাস্ট এক্সপার্ট যারা রয়েছে তারাও সেদিনকে বনানীর ওই বৈঠকে উপস্থিত ছিল এবং সেখানে কিন্তু এই সাইফ নির্দেশ দেয় যে মুর্শিদাবাদে একজন সাপ্লায়ার আছে, একজন পলাতক দুষ্কৃতী আছে যার নাম তুমি এক্ষুনি বলছিলে ইখতিয়ার। সেই ইখতিয়ার বাংলাদেশের একজন গোয়েন্দা প্রধানকে খুন করে পালিয়ে আসে, অনুপ্রবেশ করে ভারতে। সে মুর্শিদাবাদের একটি গোপন জায়গাতে বেশ কয়েকদিন ধরে লুকিয়েছিল। এই ইখতিয়ারের সেফ হাউস রয়েছে মাটির নিচে, সেই সেফ হাউসে বিস্ফোরক সহ অন্যান্য লজিস্টিক্যাল সাপোর্টের জিনিসপত্র লুকিয়ে রাখা হয়েছিল এবং কোনোভাবে দিল্লি বিস্ফোরণেই ওই বিস্ফোরক, যেটা পাকিস্তান বাংলাদেশ থেকে মুর্শিদাবাদ হয়ে ভারতে ঢোকে, সেটাই ব্যবহার করা হয়েছে বলে কিন্তু গোয়েন্দারা এখনো পর্যন্ত অনুমান। অর্থাৎ এক্ষেত্রে ভারতের এই বিস্ফোরণের ক্ষেত্রে পাকিস্তান এবং বাংলাদেশ যে যোগ, সেই যোগ আরও প্রবল হচ্ছে। তার কারণ এই যে ইখতিয়ার, তার গোপন ডেরায় রাখা ছিল বিস্ফোরক এবং এই ইখতিয়ারই উমরদের, শাহিনদের বিস্ফোরক তারা সে সাপ্লাই করে বলে জানতে পারা যাচ্ছে। ফলে আরও একটা নাম এক্ষেত্রে তদন্তের স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।
আর এই যে বিস্ফোরণের ঘটনা, সেই ঘটনায় বাংলাদেশের যোগ সেটা আরো একটু স্পষ্ট হয়ে গেল, আরো অনেকটা যোগ পাওয়া গেল। কিভাবে যোগ পাওয়া গেল? বিস্ফোরণের ঠিক আগেই লস্করের শীর্ষ কমান্ডার সাইফুল্লাহ সাইফের সঙ্গে বৈঠক বাংলাদেশের একাধিক প্রভাবশালী ব্যক্তি। পাকিস্তান থেকে ঢাকায় থাকা ব্যক্তিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক। ওই বৈঠকেই ভারতে ধারাবাহিক বিস্ফোরণের নির্দেশ দেয় সাইফ। ওই বৈঠকে সাইফ ছাড়া প্রত্যক্ষভাবে উপস্থিত 7 জন সন্দেহভাজন। উপস্থিত ছিল নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজাব উল তাহিরের প্রধান জুবের আহমেদ চৌধুরী, মার্কাজি জামায়াতের সচিব ও সাইফের ঘনিষ্ঠ ইলাহি জাহির বৈঠকে উপস্থিত ছিল। আনসারুল্লাহ বাংলার প্রতিনিধিরাও ছিল বৈঠকে। বৈঠকে উপস্থিত ঢাকার 7 জনের মধ্যে এবিটির সুমান আহমেদ, বিস্ফোরক বিশেষজ্ঞ। এনআইএর গোয়েন্দাদের নজরে মুর্শিদাবাদ সহ একাধিক সীমান্তবর্তী জেলা কোথাও কোথাও তল্লাশিও শুরু করে দিয়েছে এনআইএর আধিকারিকেরা। লস্কর বলুন, জয়েশ বলুন বা যে কোনো ডিসেন্ট্রালাইজ ছোট ছোট টেররিস্ট ইউনিট বলুন, সেই ইউনিটগুলো পাকিস্তান থেকে যখন অল্টারনেট জায়গা খুঁজছে তখন রাস্তা খুলে দিয়েছে বাংলাদেশ। এই কথাটা ভারতের নয়, অন্য ইন্টেলিজেন্স রিপোর্টেও আছে। সুতরাং বাংলাদেশ আজকে যে জায়গায় গেছে এবং বাংলাদেশ যোগ যে জায়গাগুলোতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাগুলো বাংলাদেশের ফিউচারকে রিডিফাইন করাতে সাহায্য করবে এবং ভারতীয় সৈন্যবাহিনী সেটা বুঝিয়ে দেবে যে বাংলাদেশের চিকেন নেক নিয়ে যে স্টেটমেন্টগুলো করেছিল, ওদের নিজেদের নেক আর কতদিন নিজেদের বডির সাথে লেগে থাকবে কিনা সেটাই সন্দেহজনক। দিল্লিতে যে বিস্ফোরক ব্যবহার করা হয়েছে তার একটা কোড নেম রয়েছে। কোড নেম কি বলুন তো? মাদার অফ স্যাটার্ন। ট্রাইঅক্সাইড, ট্রাইপ্যারক্সাইড বলা হচ্ছে, ট্রাইসেটন, ট্রাইপ্যারক্সাইড। এবং এই বিস্ফোরক কোথায় কোথায় ব্যবহার হচ্ছে, কিভাবে তৈরি করা হয় এবং এর ব্যবহার কিভাবে হয় জানাবেন আমার সহকর্মী দিল্লি থেকে সায়ন্ত রয়েছে। সায়ন্ত, আমরা সাধারণ মানুষ টিএটিপি বলে চিনি, সেই টিএটিপি যেটার একটা বড় নাম রয়েছে, যেটাকে আমরা কোড নেমে বলছি মাদার অফ স্যাটার্ন। এই টিএটিপি তৈরি হয় কিভাবে? এই বিস্ফোরককে ব্যবহার করা কিভাবে হয়? এটা তো বিদেশে ব্যবহার হতো, আমাদের দেশেও বিস্ফোরক হিসেবে ব্যবহার করা হচ্ছে। এতটাই সহজ হয়ে যাচ্ছে এইসব জিনিস পাওয়া। একদমই, দেখো যে নমুনা সংগ্রহ করা হয়েছে তাতে কিন্তু ফরেন্সিক বিশেষজ্ঞরা এটাই পরিষ্কার হচ্ছে যে এই টিএটিপি নামক বিস্ফোরক মূলত ব্যবহার করা হয়েছে লাল কেল্লার সামনে যে বিস্ফোরণ ঘটনা ঘটেছে। এবং এই বিস্ফোরকের জন্য কিন্তু যে বিস্ফোরণ ঘটানো হয় তার জন্য কিন্তু কোনো ডিটোনেটর প্রয়োজন হয় না। ঝাঁকুনি অথবা সূর্যের যে তাপ তাতে ব্যবহার করা হয় বা তাতেই লাগে, তাহলে কিন্তু এই বিস্ফোরণ ঘটতে পারে। এবং সেক্ষেত্রে কোথাও তদন্তকারীরা মনে করছেন যে গাড়ির ঝাঁকুনি যা ছিল, গাড়ির সিগন্যালের ক্ষেত্রে বারবার করে যে দাঁড়াচ্ছিল বা ঝাঁকুনিও ছিল, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের বিস্ফোরণ ঘটে থাকতে পারে। এবং এই ধরনের বিস্ফোরক কিন্তু এর আগে আমরা বিদেশে বারবার ব্যবহার হতে দেখেছি। সেই বিস্ফোরকই কোনো না কোনোভাবে, সেটা তুরস্ক হাত ধরে হোক বা জৈশে মোহাম্মদের হাত ধরে হোক বা বাংলাদেশের থেকে যে বাংলার অরক্ষিত সীমান্ত আছে বেশ কিছু অংশ, সেইখান থেকে প্রবেশ করেই হোক ভারতের ভেতরে থাকা এই জঙ্গিদের হাতে চলে এসেছে। এবং সেটাই মূলত ব্যবহার করার পরিকল্পনা করেছিল এই মুজাম্মিল, শাহিন, উমর বা আদিলরা। এবং এই ধরনের নমুনা কিন্তু, এই ধরনের যে বিস্ফোরক তার নমুনা কিন্তু ফরেন্সিক বিশেষজ্ঞরা পেয়েছে এবং তাতেই কার্য তারা পরিষ্কার হয়েছে যে এই বিস্ফোরকই ব্যবহার করা হলেও হতে পারে। এবং তার জন্য কিন্তু তারা আরও ভালোভাবে পরীক্ষা করছে, ফরেন্সিক ল্যাবেও ভালো করে পরীক্ষা করা হচ্ছে। একই সঙ্গে টিএটিপির যে অন্যান্য যে একাধিক উপকরণ রয়েছে তার সঙ্গেও কিন্তু এই বিস্ফোরকের একাধিক উপকরণকে মিলিয়ে দেখা হচ্ছে, উপকরণকে মিলিয়ে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে সব থেকে বড় প্রশ্ন, ট্রাইসেটন, ট্রাইপ্যারক্সাইড, টিএটিপি এই বিস্ফোরক এই উমার এবং মুজাম্মিলদের হাতে পৌঁছলো কিভাবে? সেটা কি বাংলাদেশ হয়ে, মুর্শিদাবাদ হয়ে, মানে বাংলা হয়ে কোথাও তাদের হাতে পৌঁছেছে না? তুরস্ক থেকে যেমন অপারেশন সিঁদুরের সামরিক সাহায্য করতে দেখা গিয়েছিল তুরস্ককে, সেই তুরস্ক মারফত এসেছে, সেটাই তদন্ত করে দেখা হচ্ছে। এবার পরের খবর দেবে শুভজিৎ। আর এই জঙ্গি ডাক্তাররা কিভাবে তাদের কার্যকলাপ চালিয়েছে এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে ডেড ড্রপ নামে একটা শব্দবন্ধ জানতে পারা যাচ্ছে। ডেড ড্রপ মানে আপনারা অনেকেই জানেন, ডেড ড্রপ হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে গোপনে তথ্য আদান প্রদান করা হয়। থ্রিমা বা ধরুন অন্যান্য অ্যাপ যেগুলো আছে সেই অ্যাপ ব্যবহার না করে একটা নির্দিষ্ট একটাই ইমেল আইডি থেকে অনেকে ব্যবহার করে গোপনে তথ্য আদান প্রদান করার যে প্রসেস, এটার টার্মিনোলজি, এটাকে বলা হয় ডেড ড্রপ। এই ডেড ড্রপ পদ্ধতিতে তারা, মানে জঙ্গি ডাক্তারদের কথা বলছি, তারা তাদের মধ্যে তথ্য আদান প্রদান করত। একটাই ইমেল আইডি থেকে তারা নানা তথ্য আদান প্রদান করত, যে কারণে এই ডেড ড্রপ এই পদ্ধতিকে তারা এই ঘটনায় ব্যাপকভাবে ব্যবহার করে, এর আগেও ব্যবহার করে আসছিল, এমনটাই জানতে পেরেছেন তদন্তকারী আধিকারিকরা।
আর এবারে আমরা নজর রাখবো বাংলাদেশের দিকে, কেননা আবারও অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ। এবারে ইউনূসের বিরুদ্ধে বিক্ষোভ, সেই বিক্ষোভকে কেন্দ্র করে এই মুহূর্তে বাংলাদেশের ঠিক কি পরিস্থিতি আমি জেনে নেব। সরাসরি তন্ময় প্রামাণিক রয়েছেন আমার সঙ্গে। তন্ময়, বাংলাদেশ তো আবারও ক্ষোভের আগুনে জ্বলছে, যদিও এবারে ক্ষোভটা হচ্ছে ইউনূসের বিরুদ্ধে। তবে একেবারে ইউনূসের বিরুদ্ধে ক্ষোভ, সেই ক্ষোভ দেখা যাচ্ছে পুলিশগুলি গ্রামীণ ব্যাংক পুড়িয়ে দেওয়া হয়েছে গতকাল থেকে এখন পর্যন্ত। 3 দিন আগে থেকে কিন্তু মানবতা বিরোধী যে বিচার পর্ব চলছে হাসিনা এবং আরও 3 আসামি তারা বলছেন তাদের বিরুদ্ধে, সেটা রায় ঘোষণা হবে আগামীকাল। এই রায় ঘোষণার আগে থেকেই কিন্তু 3 দিন আগে থেকে আওয়ামী লীগ রাস্তায় নেমে পড়েছিল। একের পর এক জায়গায় দেখা যাচ্ছে মশাল মিছিল, কোথাও আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, কোথাও ভাঙচুর হচ্ছে, কোথাও শাটডাউন করে দেওয়া হচ্ছে। এরকম অবস্থাতে কিন্তু আগামীকাল যখন রায়দান, আজকে দুপুরে বরিশাল পুলিশ লাইনে যিনি উপদেষ্টা রয়েছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি বৈঠক করলেন। নিরাপত্তা যে সমস্ত কর্মীরা রয়েছেন, নিরাপত্তা অফিসাররা রয়েছেন, আধিকারিকরা রয়েছেন, তাদের সঙ্গে যে কোনো মূল্যে আগামীকাল আইন শৃঙ্খলা রক্ষা করা হবে এবং নিষিদ্ধ বলে আওয়ামী লীগকে যে ঘোষণা করেছে সেখানকার অন্তর্বর্তী সরকার, তারা যদি রাস্তায় নেমে কিছু করে, সেখানে একেবারে নিরাপত্তা যে সমস্ত বাহিনী রয়েছে তারা কড়া হাতে সেটার মোকাবিলা করবে, এমন একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু আজকে বাংলাদেশে যা দেখা যাচ্ছে মধুপুরবিরা, সেখানে বড় সড়ো গণ্ডগোলের আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে এবং তার ইঙ্গিত মিলছে, একেবারেই তার ইঙ্গিতটা মিলছে। এবং এই বাংলাদেশে এই মুহূর্তে যে ক্ষোভটা চলছে সেটা কোন দিকে যায় সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ। দেখুন, রাজভবন এবং নবান্নের মধ্যে যে সংঘাত ছিল, সেই সংঘাতে কিছুটা হলেও জল পড়েছিল, কিন্তু সেই উষ্ণতা না উঠতেই না নিজের হাতে কোথাও সেই বিষয়টা রাশটা টেনে নিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজভবন বনাম তৃণমূল সাংসদ, এই ছবি আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়েরের নির্দেশ রাজ্যপাল সিভি আনন্দ বোসের। সাংবিধানিক প্রতিষ্ঠানকে এভাবে আক্রমণ ফৌজদারি অপরাধ। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়েরের নির্দেশ রাজ্যপালের। রাজভবনকে পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে বলেছি, আশা করি পুলিশ তদন্ত করে আইন মেনে ব্যবস্থা নেবে। হাত গুটিয়ে থাকলে পুলিশের বিরুদ্ধেও পদক্ষেপ করব, হুঁশিয়ারি রাজ্যপাল সিভি আনন্দ বোসের। Various sections of that. It's a very serious criminal offence which has to be dealt with in that manner. The first step to be taken is to lodge a complaint to the police. I have ordered Raj Bhavan to lodge a formal complaint with the police in Bengal. They have to do the investigation. An attempt is being made to thwart the Constitution of India, to question the rule of law and incite people to violence. This cannot go on. This will certainly be dealt with in the strongest possible way, including legal action. Or just like if the police do not do their duty as head of the state, I will take action against them as well, under the rule of law, under the Constitution. আর এবারে রাজ্যপালের বিরুদ্ধে পাল্টা মামলার হুঁশিয়ারি দিচ্ছেন কল্যাণ এবং প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাব হুঁশিয়ারি দিয়েছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। ঠিক কি বলেছেন তিনি, শোনাবো। আমিও মামলা করবো ওর বিরুদ্ধে, আমিও সুপ্রিম কোর্ট পর্যন্ত আসবো, আমিও দেখব যে প্রোটেকশন নিয়ে বসতে থাকবে, যিনি যা ইচ্ছা তাই বলে যাবেন প্রতিদিন। গত 2.5 থেকে 3 বছর ধরে প্রায় উনি এই হামলা হিংসাত্মক কাজের প্ররোচনা দিয়েছেন। হি ইজ হ্যাভিং এ কারেজ টু অ্যাকসেপ্ট ইট। আমি ইনভাইট করছি, ওপেন মঞ্চ তৈরি করুন, প্রেস ডাকুন, সুশীল সমাজ ডাকুন, একদিকে আপনি থাকবেন, একদিকে আমি থাকব। আপনার কাজের আমি সমালোচনা করে যাব যে আপনি কিভাবে কনস্টিটিউশনাল প্রভিশন ব্রেক করেছেন। আপনি বিজেপির এজেন্ট হিসেবে কাজ করে বিজেপিকে কতটা সাহায্য করছেন আমি সেটা প্রমাণ করব। I will prove that he is a butcher of the constitution. I will prove it. কারেজ থাকলে অ্যাকসেপ্ট করুন, আমি দেখি। এফআইআর, আমাকে এফআইআর দেখাচ্ছেন, ওই কতগুলো বিজেপি লয়ারের অ্যাডভাইস শুনে চলছেন তো, সবগুলো হেরে ভূত হয়ে যায়, দেখবেন আপনারও কি হাল হয়। আর আপনি এই পথ থেকে একটা করে ডায়লগ বাজি করবেন, একটা করে হিংসাত্মক কথা বলবেন, প্ররোচনা দেবেন ইনডাইরেক্টলি। প্রতিদিন বাংলার মানে থানায় থানায় আপনার নামে এফআইআর তৈরি হবে। আপনি একাই এফআইআর করতে জানেন, আমরা এফআইআর করতে জানি না। অনেক সম্মান, অনেক ভদ্রতা দেখিয়েছি। সংবিধানে বসে আপনি বিজেপির দালালি করেন, সংবিধানের পোস্টে বসে আপনি সরকারের বিরুদ্ধে বলেন, সংবিধানের পোস্টে বসে আপনি প্ররোচনামূলক কথা বলেন।
আপনার জন্য বিভিন্ন জায়গায় তৃণমূলের কর্মী খুন হয়েছে বিজেপির হাতে। আপনি হচ্ছেন এমনই একটা লোক, আমিও দেখব আইনকে সেটেল করতে হবে যে একটা গভর্নর যে যার প্রোটেকশন রয়েছে তিনি শুধু কেস করতে পারেন না, তার বিরুদ্ধে কোনো কেস হবে না, এটারও একটা সমাধান চাই। লেট আস গো আপ টু সুপ্রিম কোর্ট এন্ড ডিসাইড দি ম্যাটার। চ্যাংড়াও আছেন। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যপালকে বেলাগাম আক্রমণ করেছেন। আক্রমণ করতে গিয়ে তিনি কি বলছেন? তিনি বলেছেন রাজভবনে বিজেপির দুষ্কৃতীদের রাখা হচ্ছে। কি বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় একবার শোনাবো। ভিসিআরকে বলবো চালাতে। রাজ্যপালকে আগে বলুন যে রাজ্যপালের ভবনে যেন বিজেপির সমস্ত ক্রিমিনালদের যেন রাজভবনে না রাখে। ওই রাজভবনে বসে ক্রিমিনালদের রাখছেন আর সবাইকে একটা করে বন্দুক দিচ্ছেন আর বোমা দিচ্ছেন, মেরে এসো তৃণমূলের লোকেদের। আপনি আগে সব এগুলো বন্ধ করুন। আপনার মতো অপদার্থ রাজ্যপাল যতদিন থাকবে, বিজেপির চাকর বাকর রাজ্যপাল যতদিন থাকবে, ততদিন ভালো জিনিস পশ্চিমবাংলায় কখনো দেখতে পাবেন না। আর শ্রীরামপুরের সাংসদ এভাবে যে রাজভবনকে বা রাজ্যপালকে আক্রমণ করছেন তার জন্য কিন্তু কড়া প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যপাল একটা বিষয় বলছেন, রাজভবনের নিরাপত্তার দায়িত্ব তো কলকাতা পুলিশের সামলায়, সেটা রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের অধীনে আসে। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার উপর কি ভরসা নেই? কিন্তু ইতিমধ্যেই রাজভবনকে পুলিশে অভিযোগ দায়েরের নির্দেশ দিয়ে দিয়েছেন রাজ্যপাল শ্রী আনন্দ। আমার সঙ্গে সরাসরি রয়েছেন আমার সহকর্মী সুশোভন। সেটার কি স্ট্যাটাস পাওয়া যাচ্ছে? মানে এখনো পর্যন্ত কি পুলিশে অভিযোগ দায়ের করেছে রাজভবন? দেখো, পুলিশ সূত্রের খবর এখনো পর্যন্ত পুলিশে কোনো অভিযোগ জমা পড়েনি। যদি রাজভবনের তরফ থেকে কোনো কলকাতা পুলিশের কাছে অভিযোগ আসে, তারা কিন্তু পরবর্তীকালে সেটা খতিয়ে দেখবে এবং তারপর তারা পরবর্তী পদক্ষেপ নেবে। স্বাভাবিকভাবেই রাজ্যপাল যে কথা বলছেন যে একেবারে রাজভবনকে নির্দেশ দিচ্ছেন যে কলকাতা পুলিশে এফআইআর করার জন্য। স্বাভাবিকভাবে যখন এই অভিযোগ আসবে তখন কিন্তু কলকাতা পুলিশ পুরো বিষয়টা খতিয়ে দেখবে এবং এই জায়গা দিয়ে যে কথা রাজ্যপাল বলছেন যে একেবারে যেহেতু কলকাতা পুলিশ সেখানে আইন শৃঙ্খলা দায়িত্ব থাকে, কলকাতা পুলিশের যথেষ্ট দায়িত্ব রয়েছে, তাই সেই অভিযোগ আসার পর কিন্তু কলকাতা পুলিশ কি করে সেটাও যথেষ্ট লক্ষণীয়। একদম সুষমা, তুমি যে খবরটা তুলে ধরেছে এখনো পর্যন্ত তার মানে পুলিশে কোনো রকম অভিযোগ দায়ের হয়নি, কিন্তু পুলিশ কমিশনার তিনি কি বলছেন একবার সেটা শোনানো যাক। রাজভবনে কি কোনো আর্মস অ্যামুনিশন বা কোনো বিস্ফোরক এগুলো কি কোনোভাবে রাজভবনের ভেতরে যায়? একজন সাংসদ অভিযোগ তুলছেন, এরকম কি আদৌ হয়? না, এইরকম আমাদের নলেজে অ্যাটলিস্ট নেই। কিছু যদি থাকে সেটা আমরা দেখে বলতে পারবো। বিহারে সেখানে নীতিশ কুমারের জয় এবং সেই জয়ে আপ্লুত কে হচ্ছেন না তৃণমূল সাংসদ। কার কথা বলছি? শত্রুঘ্ন সিনহার কথা বলছি। বিহারী বাবু শত্রুঘ্ন সিনহার শুভেচ্ছা নীতিশ কুমারকে। বিহারে সবচেয়ে প্রশংসিত এবং ভদ্র রাজনীতিক নীতিশ। শত্রুঘ্নর অভিনন্দন বার্তায় বেজায় অস্বস্তিতে তৃণমূল। বিজেপি তৃণমূল সেটিং এর অভিযোগে ফের কটাক্ষ সুজনের। দল বিড়ম্বনায় পরে এমন মন্তব্য করা উচিত নয়, মন্তব্য তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। বিজেপির সঙ্গী নীতিশ কুমার তাকে শুভেচ্ছা জানিয়ে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন মমতার সঙ্গী শত্রুঘ্ন সিনহা। পরিষ্কার, না বুঝার কি আছে? আই রিপিট, বিজেপির সঙ্গী নীতিশ কুমার তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন হয়তো বার্তা নিয়ে মমতা ব্যানার্জির হয়ে শত্রুঘ্ন সিনহা। শত্রুঘ্ন সিনহা বিহারের মানুষ, তিনি বিহারের ফলাফলে শুভেচ্ছা জানিয়েছেন ব্যক্তিগত জায়গায়। কিন্তু একটা জিনিস সকলের মাথায় রাখা উচিত, যখন আমি একজন দলের নির্বাচিত সাংসদ, দলের প্রথম সারির মুখ, সেখানে আমার বক্তব্যে কি অভিঘাত হবে সেইটুকু যে কোনো রাজনীতিবিদের বোঝা উচিত। এমন মন্তব্য কখনোই কারুর করা উচিত না যেটা দল বিড়ম্বনায় পড়ে। শত্রুঘ্ন সিনহার এই স্টেটমেন্ট করবার আগে দলের কর্মীদের ভাবাবেগের দিকে তাকানো ভালো হতো। এর বাড়তে আমি এখনই কিছু বলছি না, বাকিটা দল এই বিষয়ে যা জানাবে। শত্রুঘ্ন সিনহা অনেক পার্টি করেছেন, কিন্তু তিনি একজন আর্টিস্ট, তিনি পলিটিশিয়ান নন। হয়তো মনের কথাটা সেজন্য উনি বলেছেন, একজন বিহারি হিসাবে স্বাগত করেছেন। তো বিহারের লোক যে ডিসিশন নিয়েছেন, বিহারের ভবিষ্যৎ তাকিয়ে করেছেন। এটা গঙ্গার রুট ম্যাপ ধরে একেবারে বাংলা দখলের রুট ম্যাপ বলে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিহারের নির্বাচনের ফলাফলের পর তিনি একেবারে ঠিক এইভাবে কিভাবে বাংলা দখল করতে হবে সেই বিষয়টা তিনি এক প্রকার রুট ম্যাপ তৈরি করে দিয়েছিলেন। এসআইআর আবহে সেই রুট ম্যাপ মেনে চলার
জন্য ইতিমধ্যেই বিজেপি বঙ্গ বিজেপি চাঙ্গা সেই ছবি দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন প্রান্তে। এসআইআর আবহে রোহিঙ্গা অনুপ্রবেশকারী নিয়ে প্রচার অব্যাহত রাখার নির্দেশ, এসআইআর আবহে কর্মীদের বুথ আগলে রাখার নির্দেশ। তাদের বিশ্বাস স্বচ্ছ আর নির্ভুল ভোটার তালিকা হলে অবশ্যই লাভ হবে। একই সঙ্গে তৃণমূলের দুর্নীতি সন্ত্রাসের বিরুদ্ধে হিন্দু ভোটকে ঐক্যবদ্ধ করার ডাক দিয়েছে বঙ্গ বিজেপি। বুথ সংগঠনে বাড়তি গুরুত্ব দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। और अब आज की इस विजय ने भाजपा कार्यकर्ताओं को केरला, तमिलनाडु, पुडुचेरी, असम और पश्चिम बंगाल में भी नई ऊर्जा से भर दिया है। गंगा जी यहां बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है। बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। मैं बंगाल के भाइयों बहनों को भी आश्वस्त करता हूं, अब भाजपा आपके साथ मिलकर पश्चिम बंगाल से भी जंगल राज को उखाड़ फेंकेगी। বিহারের পর বাংলা জয়ের কথা বলছেন প্রধানমন্ত্রী, তা তো শুনলেন, কিন্তু তৃণমূল সাংসদ সৌগত রায় বলছেন যে বাংলা আর বিহার এক নয়। এই বাংলায় বিজেপি দাগ কাটতে পারবে না, কারণ মুসলিম ভোট ভাগ হবে না। বিহারের সাথে বাংলাকে বারবার লিঙ্ক করা ঠিক হচ্ছে না। বাংলা একটা স্বতন্ত্র ব্যাপার, এখানে মুসলিম কেন সব শ্রেণীর লোকই তৃণমূলকে ভোট দেবে। মুসলিম ভোট ভাগাভাগি হওয়ার কোনো কি আশঙ্কা? কোনোই সম্ভাবনা নেই, কোনোই সম্ভাবনা নেই মুসলিম ভোট ভাগাভাগি পাওয়া। মুসলিমরা দেখেছে যে তাদের স্বার্থ মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস রক্ষা করে, সুতরাং তারা মমতাকে ভোট দেবে। বিহারের নির্বাচনের পর উল্লসিত স্বাভাবিকভাবে বিজেপি শিবির উল্লসিত হয়ে লাভ কি? এই যে দেখুন এখন এসআইআর এর কাজ চলছে, আপনি যদি বুথগুলো দেখেন সারা বাংলার অর্ধেক বুথেও বিজেপি BLA 2 দিতে পারেনি। একেবারে সংগঠন ছাড়া হাওয়ায় কি যেতে যায় নাকি? কিন্তু এর আগেও তো আমরা দেখেছি কোনো সংগঠন নেই স্যার, তবু 3 থেকে 77 হয়েছে একটা দল। ফলে বিহার নির্বাচন কি কোনো এফেক্ট ফেলবে না বাংলায়? না, একেবারেই কোনো এফেক্ট ফেলবে না, আমি এবারে নিশ্চিত। যদি বিহার তৃণমূলের হারের মজ্জায় কাঁপুনি না ধরাতো, তাহলে বারবার বিহার করে বিলাপ করতো না। এই বিলাপই বুঝিয়ে দিচ্ছে যে বিহারে তৃণমূল কংগ্রেস আগামী দিনের পশ্চিম বাংলার চিত্র দেখতে পাচ্ছে। বিহার হচ্ছে তৃণমূল কংগ্রেসের সামনে একটি আয়না, আর সেই আয়নায় তৃণমূল কংগ্রেসের সর্বনাশের রূপ পরিষ্কার পরিলক্ষিত হচ্ছে। আর যে কারণে বারবার বিহার করে একদম চিৎকার করতে হচ্ছে, তার কারণ এটাই যে বিহার মানেই পশ্চিম বাংলা থেকে তৃণমূলের বিহার। বাংলার মনীষীকে অপমান বিজেপি, রাজা রামমোহনকে ব্রিটিশের দালাল বলে কটাক্ষ, এবং এই কটাক্ষর পরে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে পাল্টা কটাক্ষও করা হচ্ছে। বাংলার নবজাগরণের পুরোধাকে অপমান মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমারের। সমাজ সংস্কারে অগ্রণী ভূমিকায় রাজা রামমোহন রায়। বাংলায় ইংরেজি শিক্ষার প্রসার বাড়াতেই কি গায়ে জ্বালা মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী? অপপ্রচার করে কি বিভ্রান্ত ছড়াচ্ছেন বিজেপি নেতা? উচ্চ শিক্ষামন্ত্রী নিজেই জানেন না রামমোহনের অবদান। বিজেপি বাঙালি বিদ্বেষী ফের তোপ তৃণমূলে। विद्यार्थी का उस समय का बंगाल से आगे बढ़ते तो संताल प्रकरण आता था, आजकल वो झारखंड में, पहले बिहार में था। वहां तक अंग्रेजी शिक्षा के माध्यम से इस देश के लोगों की आस्था बदलने का दुष्चक्र चल रहा था, और जिसमें इस देश के कई सारे लोगों को फर्जी समाज सुधारक अंग्रेजों ने बना रखा था, जिसमें एक राजा राम मोहन राय भी थे, वो भी अंग्रेजों के दलाल के रूप में देश में काम करते रहे हैं। রামমোহন রায় সতীদাহ প্রথা রোধ করেছিলেন, তাহলে কি বিজেপি সতীদাহ প্রথা সমর্থন করে? বিজেপি কি সমর্থন করে যে সতী যদি কেউ
কারুর যদি স্বামী মারা যান তাহলে তাকে জীবন্ত চিতায় তোলা হবে, বিজেপি হচ্ছে তার সমর্থক, না হলে রামমোহন রায়কে তারা আক্রমণ করে না। বিজেপি মধ্যযুগীয় সমস্ত খারাপ জিনিসগুলোর প্রতীক, না হলে রাজা রামমোহন রায়কে আক্রমণ করে না। এই আজকে বিজেপির দালাল আর বিজেপির ওই ব্রিটিশের দালাল বিজেপি, তার নেতারা বড় বড় কথা বলবে, এইসব মানা যাবে। তৃণমূল কংগ্রেস তো একেবারে তুলে নাচবে, দুহাত তুলে নাচবে। অবশ্যই এটা ব্যক্তিগত মূর্খামি, এবং ব্যক্তিগত মূর্খামি এটা পরিত্যাজ্য। সাভারকারকে নিয়ে যেরকম লোকে বলে, বাকি ভারত তাকে বীর বলে, কিন্তু এই পশ্চিমবঙ্গে কিছু অজমূর্খ ব্যক্তিগত স্তরে কেউ এটা মূর্খামি করেছে, তা নিয়ে মন্তব্য করার মানেই হয় না। মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার, তার এই মন্তব্যের পর বিতর্কের ঝড় কিভাবে বইছে আপনারা জানেন। অবশেষে বিতর্কের এই ঝড়ের মুখে পড়ে তিনি ক্ষমা চাইলেন। কি বলেছেন তিনি ক্ষমা চেয়ে, শুনুন। प्रायश्चित करता हूं राजा राममोहन राय जी के संदर्भ में व्यक्तिगत रूप से मैं उनका सम्मान भी करता रहा हूं, पर जो मेरे से गलती से त्रुटि से बयान मुंह से निकल गया है, उसके लिए मैं प्रायश्चित करता हूं।